সো আজকে আমি একটা গেমের স্টোরি এক্সপ্লেন করব একদম খাঁটি বাংলায় গল্পের মতো করে বলবো যাতে সবার বুঝতে জিনিসটা একটু ইজি হয়। সো সেই গেমটার নাম হচ্ছে গোস্ট অফ ইউটে। আমার খুবই ফেভারিট একটা গেম সেটা। জাপানিজ স্টোরিগুলো কিন্তু সত্যি অনেক ইউনিক হয়ে থাকে, মানে সচরাচর যে স্টোরিগুলো আমরা দেখে থাকি অনেক ইউনিক টাইপের স্টোরি ক্রিয়েট করে থাকে, বিশেষ করে গেমসের ক্ষেত্রে আর কি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের গেমের দিকে ঢুকে যাক। সো গোস্ট অফ ইউটে এটা স্টার্ট করার আগে একটা জিনিস বলে নিই যে এই গেমসটা কিন্তু আরেকটা ভার্সন রয়েছে, সেটা হচ্ছে গোস্ট অফ সুশিমা। আশা করি সবাই গেমসটা খেলেছেন। খুব দুর্দান্ত একটা স্টোরি এবং মানে অস্থির লেভেলের গ্রাফিক্স গেমসটাতে, এবং খুব রিয়েলিস্টিক লেগেছে সব কিছু আমার। তো যেটা বললাম যে জাপানিজ স্টোরিগুলো কিন্তু সচরাচর অনেক দুর্দান্ত হয়ে থাকে, যদিও গোস্ট অফ ইউটে এবং সুশিমা এই দুটার স্টোরিটা কিন্তু ডিফারেন্ট টাইম লাইনের স্টোরি। ওটা একটা স্টোরি, এটা আরেকটা স্টোরি। সো গোস্ট অফ ইউটে স্টোরিটা বুঝতে হলে আমাদের একটু 400 বছর পিছিয়ে যেতে হবে, কারণ এই গেমটা শুধু একটা রিভেঞ্জ স্টোরি না, এটা পুরো জাপানের ইতিহাসের একটা সবথেকে ইম্পর্টেন্ট সময়ের উপর দাঁড়িয়ে ক্রিয়েট করা হয়েছে। তাই আগে সেটাই বুঝে নেই। তখন জাপানে চলছিল সেনগোকু এরা, মানে এমন একটা সময় যখন পুরো দেশটা ছোট ছোট ক্ল্যানে ভাগ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা ক্ল্যান অন্য ক্ল্যানের সাথে ওয়ার করছে, সবাই ক্ষমতা দখল করতে চায় আর কি। আর এই গৃহযুদ্ধের মাঝেই আসে 1575 সালের ব্যাটল অফ নাগাশিনো। এটা ছিল জাপানের ইতিহাস বদলে দেওয়া একটা যুদ্ধ। একদিকে ছিল টাকেটা ক্ল্যান, যাদের ক্যাভেলরি পুরো জাপানের সবচেয়ে ভয়ঙ্কর বলে পরিচিত ছিল, আর অন্যদিকে ছিল ওদা নোবুনাগা আর টোকুগাওয়া লিয়াসুয়ের জোটটা। তো সবাই ভেবেছিল টাকেডার হর্স রাইডাররা আবারও জিতে যাবে, কিন্তু এখানে ওডা নোবুনাগা এমন একটা যুদ্ধের ট্রিক্স ব্যবহার করলেন যেটা কেউ আগে দেখেনি। তো তখনকার ম্যাচলক গান রিলোড করতে অনেক টাইম লাগতো, তাই আগে একবার গুলি ছোড়ার পর সৈন্যদের অপেক্ষা করতে হতো এটার জন্য। কিন্তু নোবুনাগা কী করলেন, তিনি সৈন্যদের 3টা লাইনে দাঁড় করালেন। প্রথম লাইন গুলি চালালো, সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। দ্বিতীয় লাইন সামনে এসে গুলি চালালো, তারপর তৃতীয় লাইন। এভাবে একটার পর এক গুলি চালাতেই থাকলো। ফলে টাকেটা ক্ল্যান আর ক্যাভালরি সামনে এগোতেই পারল না। তো যুদ্ধ শুরুর আগেই প্রায় সব শেষ হয়ে গেল। আর এই একটা যুদ্ধই জাপানের পুরো যুদ্ধ করার সিস্টেমটা কিন্তু পাল্টে দিয়েছে। তো এখন পর্যন্ত সবই ছিল রিয়েল একটা মানে হিস্টোরি, কিন্তু এখান থেকে গোস্ট অফ ইউটেন নিজের গল্পটা স্টার্ট হয়েছে। তো গেম এখানে নিয়ে আসে একটা নতুন কাল্পনিক ক্যারেক্টার, যার নাম হলো সাইতো নারিয়া। এই সাইটোর ক্ল্যানও কিন্তু সেই যুদ্ধে হেরে যায়। এখন সেনগোকু এরাতে একটা ক্ল্যান হারলে সামনে 2টা রাস্তা থাকতো, হয় নতুন একটা লর্ডের আন্ডারে চলে যায়, না হলে সব হারিয়ে মাস্টারলেস রনিন হয়ে যাওয়া আর কি। কিন্তু সাইতো এই দুটোর কোনোটাই মেনে নিতে রাজি ছিল না। ফলে ওডা নোবুনাগা তাকে আউটল ঘোষণা করে দেয়। চারিদিকে সৈন্য তাকে খুঁজতে থাকে, তাই নিজের কয়েকজন বিশ্বস্ত অনুসারীকে নিয়ে সাইতো পালিয়ে যায় জাপানের উত্তরের দ্বীপ ইজোতে। তখনও জায়গাটা পুরোপুরি কারো নিয়ন্ত্রণে ছিল না। প্রথমে মনে হয়েছিল যে নতুন জীবন স্টার্ট করবে, কিন্তু বাস্তবতা ছিল অনেক হার্ড। প্রচণ্ড ঠান্ডা, খাবার নেই, অস্ত্র নেই, বেঁচে থাকার কোনো উপায় নেই। তো শেষ পর্যন্ত সাইতো আর তার লোকজন আশেপাশের গ্রাম লুট করা স্টার্ট করে। তো ধীরে ধীরে সামুরাই থেকে ব্যান্ডিটে পরিণত হয়, আর এখান থেকেই জন্ম নেয় ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং, যাদের সবাই একদিন ইউটে 6 নামে চিনবে। তবে সাইতোর দলে একজন ছিল যার উপর পুরো ক্ল্যান মানে ডিপেন্ডেন্ট ছিল আর কি। তার নাম হচ্ছে মাস্টার কঙ্গো। তিনি ছিলেন একজন ব্ল্যাক স্মিথ। সাইতো চেয়েছিল যে কঙ্গো এমন টুলস আর অস্ত্র বানায় যাতে পুরো ক্ল্যান আবার শক্তিশালী হতে পারে। কিন্তু কঙ্গো একটা সমস্যা দেখছিল, যে ক্ল্যান একসময় সম্মানের যুদ্ধ করত তারা এখন ডাকাত হয়ে গেছে। তাই একদিন সে নিজের স্ত্রী আর যমজ সন্তানকে নিয়ে সাইতোকে ছেড়ে চলে যায়, নতুন জীবন শুরু করার জন্য আর কি। আর এই সিদ্ধান্তটাই ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়, কারণ কঙ্গো চলে যাওয়ার পর সাইটোর ক্ল্যান আরও দুর্বল হয়ে পড়ে। খাবারের অভাবে সাইটোর নিজের মেয়ে ফুমি মারা যায়, আর সাইতো বিশ্বাস করে যে এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে কঙ্গো, কারণ যদি সে ক্ল্যান ছেড়ে না যেত তাহলে হয়তো সবাই বেঁচে থাকতো। সেই মুহূর্ত থেকে সাইতো একটা সিদ্ধান্ত নেয়, কঙ্গো যেখানেই থাকুক একদিন সে তাকে খুঁজে বের করবে। আর সেই প্রতিশোধের আগুন নিয়েই কয়েক বছর কেটে যায়। তারপর সময় এখন 1587 সাল। একদিন কঙ্গোর যমজ ছেলে আর মেয়ে জঙ্গলে মাশরুম খুঁজছিল। হঠাৎ তাদের উপর নেকড়ের দল আক্রমণ করে। ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে সাইতো এসে দুজনকেই বাঁচিয়ে ফেলে। ছোট মেয়েটা, যার নাম হচ্ছে আটসু, কিছুই জানতো না যে সাইতো আসলে কে। তাই সে কৃতজ্ঞ হয়ে সাইতোকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে বহু বছর পর সাইতো আবার কঙ্গোকে খুঁজে পায়।
এতদিন জমে থাকা প্রতিশোধ এবার সামনে। সাইতো সঙ্গে সঙ্গে নিজের 5 জন সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধাকে ডেকে পাঠায়, আর এই 6 জনকে পরে সবাই ইউটে 6 নামে চিনবে। তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর রাত। কঙ্গো, তার স্ত্রী, তার পুরো পরিবার, কাউকে বাঁচিয়ে রাখা হয় না। প্রতিশোধের আগুনে সাইতো সবাইকে হত্যা করে, কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি। ছোট্ট আটসুকে একটা বিশাল গিঙ্কো গাছের সঙ্গে বেঁধে রেখে আগুন ধরিয়ে দেয়, যাতে সেও ধীরে ধীরে পুড়ে মারা যায়। তো সাইতো ভেবেছিল যে এখানেই সব শেষ, কিন্তু ভাগ্য আসলে তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। অলৌকিকভাবে আটসু বেঁচে যায়, পুরো শরীর পুড়ে যায়, পরিবার হারায়, কিন্তু সে মারা যায় না। সেই দিন থেকেই তার ভেতরে জন্ম নেয় একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে ইজোকে ছেড়ে মূল জাপানে চলে যায়। বছরের পর বছর যুদ্ধ শেখে, বেঁচে থাকার কৌশল শেখে, ভাড়াটের যোদ্ধা হিসেবে কাজ করে। ধীরে ধীরে ছোট্ট আটসু পরিণত হয় একজন ভয়ঙ্কর মার্সেনারিতে। এরপর আসে 1600 সাল, জাপানের সবচেয়ে বড় যুদ্ধ, ব্যাটল অফ সেকিগাহারা। ইতিহাসে বলা হয় যে প্রায় 1,60,000 সামুরাই এই যুদ্ধে অংশ নিয়েছিল। আটসুও সেই যুদ্ধে লড়েছিল। 3 বছর পরে টোকুগাওয়া লেয়াসু পুরো জাপানের শোগুন হয়ে যায়। সেনগোকু এরা শেষ হয়, শুরু হয় এডো পিরিয়ড। আর আটসু বুঝে যায় এবার সময় এসেছে নিজের অসমাপ্ত কাজ শেষ করার। সে আবার এজোতে ফিরে আসে, কিন্তু এবার আর সেই অসহায় ছোট্ট মেয়ে হিসেবে না, এবার সে একজন ট্রেন যোদ্ধা। ফিরে এসে সে একটা কাপড়ের বেল বের করে। সেখানে সে একে একে লিখে ফেলে 6টা নাম: দ্য স্নেক, দ্য অনি, দ্য কিটসুনে, দ্য স্পাইডার, দ্য ড্রাগন অ্যান্ড সবার শেষে লর্ড সাইতো। এটাই তার কিল লিস্ট। মানে এই 6 জনকে শেষ না করা পর্যন্ত তার প্রতিশোধ শেষ হবে না। এরপর সে প্রথম তাকে স্নেকের খোঁজ বের করে। খবর আসে স্নেক একটা সেক হাউসে লুকিয়ে আছে। তো আটসু কোনো সময় নষ্ট না করে রাতে চুপচাপ সেখানে পৌঁছে পুরো জায়গায় আগুন লাগিয়ে দেয়। চারিদিকে কেওয়াস শুরু হয়ে যায়। স্নেকের লোকজন একে একে বেরিয়ে আসে। আটসু সবাইকে কেটে ফেলে। শেষ পর্যন্ত স্নেকও তার সামনে দাঁড়ায়। প্রচণ্ড যুদ্ধ হয়। শেষ পর্যন্ত আটসু স্নেককে মেরে ফেলতে সফল হয়, কিন্তু এই লড়াইও সে মারাত্মকভাবে আহত হয়। এতটাই আহত যে গ্রামের মানুষ ভেবেছিল যে সেও মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর সবাই দেখে যে আগুন আর রক্তের ভেতর থেকে আটসু আবার উঠে দাঁড়িয়েছে, যেন সে কোনো মানুষ না, একটা প্রতিশোধের ভূত। আর ঠিক সেই মুহূর্ত থেকে পুরো এজোতে তার নতুন নাম ছড়িয়ে পড়ে, গোস্ট অফ ইউটে। স্নেককে শেষ করার পর আটসু বুঝে যায় যে তার প্রতিশোধ এত সহজ হবে না, কারণ ইউটে 6-এর প্রত্যেকটা সদস্য এখন পুরো ইজোতে বিশাল ক্ষমতার মালিক। আর সবার উপরে বসে আছে লর্ড সাইতো, যে এখন নিজেকে উত্তর জাপানের শাসক বলে দাবি করছে। ঠিক তখনই আটসুর পরের টার্গেট হয় দ্য অনি। তাকে খুঁজতে গিয়ে আটসু বহু বছর পর নিজের হারিয়ে যাওয়া যমজ ভাই জুবেই এর সঙ্গে দেখা করে। ছোটবেলায় সবাই ভেবেছিল যে জুবেও মারা গেছে, কিন্তু সে বেঁচে ছিল বেসিক্যালি। শুধু তাই না, এখন সে মাতসুমাই ক্ল্যানের একজন শক্তিশালী সামুরাই, আর সবাই তাকে কিটামোরি নামে চেনে। ভাইমোনের এই পুনর্মিলনটা অনেক আবেগের হলেও জুবেই একটা জিনিস বুঝতে পারে, আটসু আর আগের সেই মানুষটা নেই। প্রতিশোধ তাকে পুরো বদলে দিয়েছে। তারপরও সে বোনকে একা ছাড়ে না। দুজনে মিলে অনেক দুর্গে ঢোকার গোপন পথটা খুঁজে বের করে। প্রচণ্ড যুদ্ধের পর অনেকে শেষ করে দেয়। আর শুধু তাই না, অনেক পুরো দুর্গে আগুন লাগিয়ে দেয়, যাতে সাইতোর আরেকটা শক্ত ঘাঁটি ধ্বংস হয়ে যায়। এরপর স্টার্ট হয় কিটসুনেকে খোঁজার মিশন। পথে আটসুর পরিচয় হয় ওয়ুকি নামে এক রহস্যময় নারীর সাথে। প্রথমে সে আটসুকে সাহায্য করলেও পরে একটা বড় সত্য সামনে আসে। ওয়ুকি ছিল আসল কিটসুনে, তবে সাইতো অনেক আগে তাকে সরিয়ে নতুন কিটসুনে বানিয়েছিল, ডোজুনকে। কারণ ওয়ুকি আর নিরীহ মানুষ হত্যা করতে চাইছিল না। তো সত্যিটা জানার পরে আটসু বুঝতে পারে যে সবাই তার সত্য নয়, তাই সে ওয়ুকিকে ক্ষমা করে দেয়। দুজনে মিলে নতুন কিটসুনেকে শেষ করে। এদিকে সাইতোর ক্ষমতা কমতে শুরু করলেও যুদ্ধ কিন্তু থেমে থাকে না। তো সামনে এখন বাকি থাকে স্পাইডার, ড্রাগন আর সব শেষে লর্ড সাইতো। কিন্তু আটসু জানেও না যে সামনে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে। কারণ এই প্রতিশোধের শেষ মূল্য তাকে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে দিয়ে পরিশোধ করতে হবে। দ্য অনি আর কিটসুনে মারা যাওয়ার পরে ইজোতে একটা খবর ছড়িয়ে পড়ে যে কেউ একজন একে একে ইউটে 6কে শিকার করছে, সিরিয়ালি সবাইকে মেরে ফেলছে আর কি। আর সেই মানুষটা আর কেউ না, সে হচ্ছে গোস্ট অফ ইউটে। এবার আটসুর সামনে আসে আরও 2টা নাম, দি ড্রাগন অ্যান্ড দি স্পাইডার। এদিকে লর্ড সাইতো একটা জিনিস বুঝে যায় যে এতদিন যে ছোট্ট মেয়েটাকে সে মৃত ভেবেছিল, সেই আটসু ফিরে এসেছে। তাই সে পুরো ইজো জুড়ে নিজের সেনাবাহিনী ছড়িয়ে দেয়। ড্রাগন আর স্পাইডারও প্রিপারেশন নিতে শুরু করে। আটসুর পাশে তখন আছে তার ভাই জুবেই আর ওয়ুকি।
তিনজনে মিলে সাইটোর শক্তিশালী ঘাঁটিগুলো একে একে আক্রমণ করতে স্টার্ট করে। এক পর্যায়ে আটসু খুঁজে পায় দ্য লেজেন্ডারি শিনোবি জিন সাকাইয়ের লুকিয়ে রাখা সেই সোর্ড। বলা হয় যে এই সোর্ড শুধু অস্ত্র না, এটা একজন সত্যিকারের ঘোস্টের সিম্বল। তো সোর্ড হাতে নেওয়ার পর আটসু নতুন এক যুদ্ধ কৌশল শিখে ফেলে, একসঙ্গে তিনজন শত্রুকে মুহূর্তের মধ্যে শেষ করার ক্ষমতা। এরপর শুরু হয় স্পাইডারের বিরুদ্ধে অপারেশন। স্পাইডার একটা বিশাল নাটকের প্ল্যাটফর্ম বানাচ্ছিল, সেখানে আটসুর পরিবারের হত্যাকাণ্ডকে নাটক বানিয়ে মানুষের সামনে দেখানো হচ্ছিল। আর নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি এভাবে দেখে আটসু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে মুখোশ পরে সরাসরি মঞ্চে ঢুকে পড়ে, কয়েক সেকেন্ডের মধ্যে স্পাইডারের পুরো বাহিনীকে শেষ করে দেয়। স্পাইডারকে হত্যা না করে জীবিত ধরে ফেলে, কারণ সে জানতো স্পাইডারের কাছ থেকে লর্ড সাইটোর এর আসল ঘাঁটির তথ্য পাওয়া যাবে আর কি। কিন্তু সাইতো পুষেছিল না, নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে পুরো সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই ক্যাওসের মাঝে আটসু ড্রাগনের মুখোমুখি হয়। দুজনের লড়াই ছিল পুরো গেমসটার সবচেয়ে ইন্টেন্স মুহূর্তগুলোর একটা পার্ট। তো শেষ পর্যন্ত ড্রাগন মারা যায়, কিন্তু স্পাইডার সেই শুরুকে পালিয়ে যায়। পরে স্পাইডার নিজেই আটসুকে একটা বড় সত্য বলেন, লর্ড সাইতো কখনোই নিজের লোকদের ভালোবাসেনি। নিজের ক্ষমতার জন্য সে সবাইকে ব্যবহার করেছে, এমনকি নিজের ছেলেকেও। তাই স্পাইডার শেষ পর্যন্ত আটসুকে সাইটোর গোপন দুর্গের অবস্থান বলে দেয়। আটসু, জুবে আর ওয়ুকি সেই দুর্গে ঢুকে একে অপরকে উদ্ধার করে বেরিয়ে আসে। কিন্তু তারা যখন নিজেদের পুরনো বাড়িতে ফিরে আসে, তখন দেখে লর্ড সাইতো তাদের আগে সেখানে পৌঁছে গেছে। সে শান্ত হয়ে বসে জুবের ছোট মেয়ে কিকুয়ের সঙ্গে খেলা করছে, যেন কিছুই হয়নি। তারপর সাইতো আটসুকে বলে আজই সবকিছু শেষ হবে। এখান থেকে শুরু হয় পুরো গেমের একটা ফাইনাল ব্যাটেল। আর এই যুদ্ধে আটসু জিতলেও তার এমন একটা মূল্য দিতে হবে যেটা তার সারা জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট হয়ে থাকবে আর কি। তো লর্ড সাইতো যখন আটসুদের পুরনো বাড়িতে বসে কিকুর সঙ্গে খেলা করছিল, তখনই বোঝা যাচ্ছিল যে সে এই যুদ্ধটা শুধু জিততে চায় না, আটসুকে মানসিকভাবেও ভেঙে দিতে চায়। তো তারপর স্টার্ট হয় পুরো গেমসের ফাইনাল ডুয়েল। একদিকে বহু বছরের প্রতিশোধ, অন্যদিকে এমন একজন মানুষ যার জন্য আটসু নিজের পুরো জীবনটা উৎসর্গ করেছে। যুদ্ধ চলতে থাকে অনেকক্ষণ, মাঝখানে জুবেও লড়াইয়ে যোগ দেয়, কিন্তু সাইতোর শক্তির সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। নিজের বোনকে বাঁচাতে গিয়ে জুবে মারাত্মকভাবে আহত হয়। আটসুর সামনে দাঁড়িয়ে নিজের ভাইকে হারাতে দেখে। ঠিক সেই মুহূর্তে তার ভেতরে সব রাগ, কষ্ট আর প্রতিশোধ একসঙ্গে বিস্ফোরিত হয়। গোস্ট মোড অ্যাক্টিভেট করে সে শেষবারের মতো সাইটোয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত আটসু সেই একই গিঙ্কো গাছের সামনে সাইতোকে কোণঠাসা করে ফেলে, যে গাছের সঙ্গে বহু বছর আগে তাকে বেঁধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ইতিহাস যেন আবার নিজেকে রিপিট করে ফেলে। এবার আটসু নিজের সোর্ড দিয়ে সাইটোকে সেই গাছের সঙ্গে গেঁথে দেয়। এত বছরের প্রতিশোধ অবশেষে শেষ হয়, কিন্তু জয়ের আনন্দ বেশিক্ষণ থাকে না, কারণ জুবেই নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মৃত্যুর আগে সে শুধু নিজের মেয়ে কিকুর দিকে তাকায়। আটসু বুঝে যায় যে ভাই তাকে কি বলতে চাইছে। আটসুও কথা দেয় যে কিকুর দায়িত্ব এখন থেকে ওর। এরপর আটসু গোস্ট অফ ইউটে বা তার প্রতিশোধের সেই ভয়ঙ্কর পরিচয়টাও কিন্তু ছেড়ে দেয়, পিছনে ফেলে দেয়, আর তার নিজের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় কিকুকে মানুষ করার জন্য। এখানে শেষ হয় গোস্ট অফ ইউটের স্টোরিটা। বাইরে থেকে এটা একটা প্রতিশোধের গল্প মনে হলো, শেষ পর্যন্ত এটা আসলে পরিবার, ক্ষমা আর নিজের অতীতকে ছেড়ে নতুন জীবন স্টার্ট করার একটা স্টোরি। আর ঠিক এই কারণেই গোস্ট অফ ইউটে শুধু একটা অ্যাকশন গেম না, বরং এটা একটা দারুণ ইমোশনাল জার্নিও। তো আশা করি যে গোস্ট অফ ইউটে স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগেছে, এটার এক্সপ্লেনেশনটা আপনাদের খুব ভালো লেগেছে। তো এরকম আরও স্টোরি গেম স্টোরি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সবসময় ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো গেমসের স্টোরি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।